হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো লুসিয়েন্ট জিকে ইন বেঙ্গলি। সম্পূর্ণ বাংলাতে তোমাদের ক্লাস করানো হবে। লুসিয়েন্টের পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স থেকে তোমাদের ক্লাস চলছে। ফিজিক্সের যে চ্যাপ্টারটা তোমাদের আজকে করাবো সেটা হচ্ছে সাউন্ড ওয়েভস, শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গের এর আগে দুটো পার্ট আমি কমপ্লিট করিয়েছি, পার্ট 1 এবং পার্ট 2। যারা সেই ক্লাসগুলো এখনও দেখোনি অবশ্যই সেই ক্লাসগুলো যেয়ে দেখো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে বা প্লেলিস্টে যেয়ে তোমরা চেক আউট করতে পারো। ফিজিক্স লুসিয়েন্ট বলে যে প্লেলিস্টটা করা আছে ওখানে তোমরা পেয়ে যাবে। পরপর ক্লাসগুলো করানো হয়েছে। তোমাদের লুসিয়েন্টের যে অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটা আছে এবং সাথে লুসিয়েন্টের যে ডেসক্রিপটিভ বইটা আছে জেনারেল নলেজের, এই দুটো বইয়ের কম্বিনেশানে তোমাদের ক্লাস করানো হচ্ছে। সমস্ত ইনফরমেশানগুলোতে বাংলায় রাখা হচ্ছে, তার সাথে ইংরাজিগুলোকে রাখা হয়েছে যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। লুসিয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা বই প্রত্যেকটা এক্সামের জন্য। অল ইন্ডিয়া যে কোনো এক্সামের জন্য তোমাদের লুসিয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বই জিএসের জন্য। তাই সেই বইটা তোমাদের বাংলায় আমি করাচ্ছি। আশা করি তোমাদের এক্সামে অনেকটাই হেল্প হবে। সমস্ত প্রশ্নগুলো ইংরাজিতেও রয়েছে, আমি তার সাথে বাংলাও করেছি, বাই ল্যাঙ্গুয়েজে তোমাদের করাচ্ছি। আশা করি তোমাদের এক্সামে কোনো রকম প্রবলেম আসবে না। এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু এক্সামে কমন আসছে। এই কোশ্চেনগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের থিওরিগুলোকেও করাচ্ছি। সেই থিওরিগুলো বাংলায় রয়েছে তোমাদের লুসিয়েন্ট থেকে। সমস্ত ইনফরমেশানগুলো এক জায়গায় তোমরা পাচ্ছ। ক্লাসগুলো করো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে এক্সামের জন্য। ওকে, এছাড়া তোমাদের লুসিয়েন্টের ফিজিক্স ছাড়াও তোমাদের বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, কম্পিউটার এই সমস্ত ক্লাসগুলো করানো হচ্ছে লুসিয়েন্ট থেকে। তারও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আমি দিয়ে রাখছি বা প্লেলিস্টে যেয়ে তোমরা চেক আউট করো। ওই ক্লাসগুলোও করবে তোমরা, তাতে করে তোমরা এক্সামে অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবে। লুসিয়েন্ট যেহেতু একটা গুরুত্বপূর্ণ বই। আর তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করে দিতে ভুলবে না। বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমাদের লাইক এবং শেয়ারের উপর নির্ভর করছে নেক্সট ক্লাসগুলো। ওকে, তোমরা যদি চাও যে ক্লাসগুলো কন্টিনিউ করি আমি, তাহলে অবশ্যই তোমরা একটু লাইক করে শেয়ার করে দিও। ওকে, আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক পেজে তোমরা যুক্ত হতে পারো এক্সট্রা ইনফরমেশান পাওয়ার জন্য। বোঝা গেল? চলো তাহলে শুরু করি আজকের চ্যাপ্টারটা। ওকে, আজকে তোমাদের হচ্ছে পার্ট 3। পার্ট 3 দেখো প্রশ্ন কি বলছে। ওকে, যখন দুটি শব্দ তরঙ্গ সুপার ইম্পোজ করা হয় তখন বিট উৎপন্ন হয় যখন তাদের থাকে কি বিভিন্ন বিস্তার ও পর্যায়, নাকি বিভিন্ন বেগ, নাকি বিভিন্ন পর্যায়, নাকি বিভিন্ন কম্পাঙ্ক। তাহলে যখন বিটটা উৎপন্ন হচ্ছে, যখন দুটি শব্দ তরঙ্গকে সুপার ইম্পোজ করা হচ্ছে, তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের কম্পাঙ্ক থাকছে, মানে ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট থাকছে। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, যদি দুটি তরঙ্গের প্রশস্ততার অনুপাত 4:3 হয় তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে? চারটে অপশান আছে, চারটে অপশান আমাদের রাইট অ্যান্সার হবে অপশান ডি 49:1। তোমাদের ক্যালকুলেশনটা পাশে আমি তোমাদের দিয়েছি, কী করে হচ্ছে এটা তোমরা অবশ্যই সেটা নোট করবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। একটি তার বরাবর একটি স্থির তরঙ্গের টান হয় কীরকম? মানে যে টানটা উৎপন্ন হয় সেটা নোটে শূন্য থাকে, নাকি অ্যান্টি নোটে সর্বোচ্চ হয়, সব জায়গায় ধ্রুবক থাকে মানে কনস্ট্যান্ট থাকে, নাকি সর্বাধিক নোট উৎপন্ন হয়। তাহলে একটি তার বরাবর একটি স্থির তরঙ্গের যখন টান হয় তখন কি হয় না অ্যান্টি নোডে সর্বোচ্চ হয়, মানে ম্যাক্সিমাম অ্যাট অ্যান্টি নোড। এবার অ্যান্টি নোড কোনটা তোমাদের এটা জানতে হবে। দেখো নিচের দিকে তোমাদের একটা গ্রাফিক্স দিয়েছি, যেটা দেখে তোমরা বুঝতে পারবে। এটা একটা তারের ধরো কম্পাঙ্ক হচ্ছে, তাহলে কম্পাঙ্কটা যখন বাড়ছে বা নিচের দিকে নামছে, এই যে নিচের দিকে বা ওপর দিকে যে উঠে যাচ্ছে, এই বিন্দুটা উঠে গেল, এই যেখানটা নেমে গেল, এই যে ডিস্টেন্সটা তৈরি হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে টান দেওয়ার ফলে যে স্ট্রিংটা, যে তরঙ্গটা উৎপন্ন হচ্ছে সেটা অ্যান্টি নোড। এটাকে বলা হয় অ্যান্টি নোড বলা হয় এটাকে। এই যে বেড়ে গেল বা উপর দিকে উঠে গেল এই অংশটাকে বলা হয় তোমার অ্যান্টি নোড। ধরো এক্সাম্পল দিলে তোমরা একটা বুঝতে পারবে, গিটার যেগুলো বাজে, যে স্ট্রিংগুলো বা তারগুলো থাকে স্থির অবস্থা থাকে, তার ওপর দিয়ে হাতটা তুমি যেই চালনা করবে তখন কি হবে, তারগুলো নড়ে উঠবে, মানে কম্পাঙ্ক সৃষ্টি হবে, ভাইব্রেট হতে থাকবে, তারপর একটা জায়গায় এসে আবার স্থির হয়ে যাবে। যখন তারগুলো ভাইব্রেট হতে শুরু করছে তখন সেখান থেকে শব্দ তরঙ্গ বেরিয়ে আসছে, এটা হচ্ছে অ্যান্টি নোড। বোঝা যাচ্ছে? এই বেড়ে যাওয়া অংশটাকে বলা হচ্ছে। পরবর্তী প্রশ্নে চলে যাব। যদি একই প্রশস্ততার দুটি তরঙ্গ একই প্রশস্ততার ফলে একটি তরঙ্গ তৈরি করে, তাদের মধ্যে ফেজ পার্থক্য হবে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি। রাইট অ্যান্সার কী হবে? 120 ডিগ্রি হবে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, যদি টি ভলিউম ভি এর একটি অডিটোরিয়ামের প্রতিধ্বনির সময় হয় তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে? এটা সঠিক হবে অপশান এ, টি প্রপোর্শনাল হবে ভি এর সাথে, ওকে, ভলিউমের সাথে। ওকে, বোঝা গেল? অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। লুসিয়েন্টের অবজেক্টিভের পরবর্তী প্রশ্ন দেখো, একটি স্থির তরঙ্গের মাধ্যমের সমস্ত কোণাগুলি
কি উৎপন্ন করে? চারটে অপশান তোমাদের দেওয়া রয়েছে। প্রথমে বলছে বিভিন্ন তাৎক্ষণিক বিভিন্ন বেগের সাথে গড় অবস্থান অতিক্রম করে, একই তাৎক্ষণিক বিভিন্ন রোগের সাথে গড় অবস্থান অতিক্রম করে, নাকি একই বেগ দিয়ে গড় অবস্থান অতিক্রম করে, নাকি একই গতিতে গড় অবস্থান অতিক্রম করে। তাহলে একটি স্থির তরঙ্গের মাধ্যমে সমস্ত কোণা একই তাৎক্ষণিক বিভিন্ন বেগের সাথে গড় অবস্থান অতিক্রম করে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 7 নম্বর। স্থির তরঙ্গকে তাই বলা হয় কারণ তাদের মধ্যে কি থাকে? তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট আনসার হবে? এটা কারেক্ট আনসার হবে অপশান সি, মানে তাদের মধ্যে শক্তির প্রবাহ ঘটে না। মানে স্থির তরঙ্গকে তাই বলা হয় কারণ তাদের মধ্যে কোনো শক্তির প্রবাহ ঘটে না, ফ্লো অফ এনার্জিটা হয় না। তাই অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো 8 নম্বর লুসিয়েন্টের। শব্দ তরঙ্গের ঘটনাটি প্রদর্শন করে না এই চারটে অপশানের মধ্যে কোনটি? মানে সাউন্ড ওয়েভ যেটা থাকে শব্দ তরঙ্গ অর্থাৎ সাউন্ড ওয়েভটা ঘটনাটি প্রদর্শন করে না, ওকে, এক্সিবিট করে না, সেটা কোনটা? এই চারটে অপশানের মধ্যে এটা হবে সমবর্তনে, মানে পোলারাইজেশনে বলা হয়। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই প্রশ্নটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা এক্সামের রিপিটেড প্রশ্ন এটা। শব্দ তরঙ্গ কোন ঘটনাকে প্রদর্শন করে না? ব্যতিচার অর্থাৎ প্রতিবন্ধকতাকে যেটাকে ইন্টারফারেন্স বলা হয় সেটা তো করে শব্দ তরঙ্গ। প্রতিসরণকেও শব্দ তরঙ্গ হচ্ছে প্রদর্শিত করে, বিবর্তনকেও করে, কিন্তু সমবর্তন অর্থাৎ পোলারাইজেশনকে করে না। পোলারাইজেশনকে শব্দ তরঙ্গ কখনোই হচ্ছে এক্সিবিট করে না। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। শব্দ তরঙ্গ সমবর্তন করা যায় না অর্থাৎ পোলারাইজড করা যায় না, তার কারণটা কি? তাহলে এর আগের প্রশ্নটা আমরা পড়লাম, শব্দ তরঙ্গকে কি করা যায় না? পোলারাইজড করা যায় না, ওকে, মানে মেরুকরণ করা যায় না বা সমবর্তন করা যায় না। এবার বলছি কেন যায় না, তার কারণটা বলতে হবে। এই অপশানে তোমাদের দিয়েছে, চারটে অপশান দিয়েছে, এই চারটে অপশানের মধ্যে রাইট আনসার কোনটা হবে? এটা হবে অনুদৈর্ঘ্য হয় বলে, এরা হচ্ছে অনুদৈর্ঘ্য হয় বলে, লঙ্গিটিউডিনাল হয় বলে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 10 নম্বর। পরবর্তী 10 নম্বর প্রশ্ন দেখো লুসিয়েন্টের। গ্যাসে শব্দের বেগ নির্ভর করে এই চারটে অপশানের মধ্যে কোনটা রাইট আনসার হবে? গ্যাসে শব্দের বেগ নির্ভর করে, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার, গ্যাসের ঘনত্ব এবং স্থিতিস্থাপকতার ওপর। ওকে, ডেনসিটি অ্যান্ড ইলাস্টিসিটির ওপর হচ্ছে গ্যাসের বেগ নির্ভর করে থাকে। অপশান ডি হয় রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো লুসিয়েন্টের। অনুরণন বলতে কোনটাকে বলা হয়? রিসোনেন্স ইজ এ স্পেশাল কেস অফ, অর্থাৎ অনুরণন একটি বিশেষ ক্ষেত্রে জোরপূর্বক কম্পন, আর্দ্র কম্পন, প্রাকৃতিক কম্পন, নাকি কোনোটিই নয়। রাইট অ্যান্সার হবে জোরপূর্বক কম্পন অর্থাৎ ফোর্সড ভাইব্রেশন। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব 12 নম্বর। কোনটি মেরুকরণ দেখায় না? মেরুকরণ বলতে কি? সমবর্তন অর্থাৎ পোলারাইজেশন। হুইচ ডাজ নট শো পোলারাইজেশন। চারটে অপশান দিয়েছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, গ্যাসে অনুপ্রস্থ তরঙ্গ, একটি গ্যাসে অনুদৈর্ঘ্য তরঙ্গ, নাকি কোনোটিই নয়। রাইট অ্যান্সার হবে একটি গ্যাসে অনুদৈর্ঘ্য তরঙ্গ, লঙ্গিটিউডিনাল ওয়েভ ইন এ গ্যাস। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো লুসিয়েন্টের 13 নম্বর। লুসিয়েন্টের পরবর্তী প্রশ্ন দেখো, অতিসনক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ মান কত? অতিসনক মানে আল্ট্রাসনিক ওয়েভ, অতিসনকের বাংলা হচ্ছে আল্ট্রাসনিক ওয়েভ। এই আল্ট্রাসনিক ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ মান বলতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা রাইট অ্যান্সার অপশান বি। 1.65 সেন্টিমিটার হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ মান অতিসনক তরঙ্গে, আল্ট্রাসনিক ওয়েভসে। এই প্রশ্নটা বারবার আসে এক্সামে। পরবর্তী প্রশ্ন, একটি দৃষ্টান্তে লাল স্থানান্তর। লাল স্থানান্তর বলতে বোঝাচ্ছে রেড শিফট। এই রেড শিফট ব্লু শিফট থেকে কিন্তু ভালো প্রশ্ন আসে কিন্তু এক্সামে। তাই রেড শিফট ইজ অ্যান ইলাস্ট্রেশন অফ নিম্ন তাপমাত্রা নির্গমন, ডপলার প্রভাব, উচ্চ কম্পাঙ্ক শোষণ, নাকি অজানা ঘটনা। এই রেড শিফট হচ্ছে স্থানান্তর হয় ডপলার প্রভাব মানে ডপলার এফেক্টের কারণে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। তোমাদের আগের দিন ক্লাসটাতে আমি ডপলার এফেক্ট সম্পর্কে ডিটেলসে বলেছি, যারা আগের দিন ক্লাসটা করোনি তারা আগের ক্লাসটা করবে। 2 নম্বর যে পার্টটা ছিল তোমাদের সেখানে ডপলার এফেক্টটা বোঝানো হয়েছে। ওকে, খুব সুন্দর করে বোঝানো আছে, তোমরা সেখানটা অবশ্যই দেখবে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 15 নম্বর। মিউজিক্যাল নোটের গুণমান নির্ভর করে কিসের ওপর? এটা রাইট অ্যান্সার কী হবে? এটা রাইট অ্যান্সার হবে অপশান বি, হারমোনিক্স উপস্থিতির জন্য। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। মিউজিক্যাল নোটের গুণমান নির্ভর করে হারমোনিক্স উপস্থিতি। পরবর্তী লুসিয়েন্টের প্রশ্ন দেখো, একটি খালি পাত্র আংশিকভাবে জলে ভরা। এবার বলছে জাহাজে বায়ু কালামের কম্পনের ফ্রিকোয়েন্সি কী হবে? বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, একই থাকবে, নাকি কোনোটিই নয়। এটা হচ্ছে তোমার বৃদ্ধি পেয়ে যাবে, ইনক্রিজ হবে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, ফ্রিকোয়েন্সিটা বৃদ্ধি পাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। যখন একটি পাথর স্থির জলের পৃষ্ঠে ফেলে দেওয়া হয়, মানে একটা পাথরকে ধরো একটা জল আছে, কোনো জায়গায় জল রাখা হয়েছে, এর ভেতরে ধরো একটা বালতি, তার ভেতরে জল লেখা আছে, এর ভেতরে একটা তুমি পাথরকে ফেলে দিলে। এই ফেলে দেওয়ার ফলে
উৎপাদিত তরঙ্গগুলি কি হবে? অনুপ্রস্থ মানে তির্যক হয়ে যাবে, মানে ট্রান্সভার্স। অপশান বি বলছে স্থির হয়ে যাবে, অপশান সি বলছে অনুদৈর্ঘ্য হয়ে যাবে, নাকি আংশিক অনুদৈর্ঘ্য ও আংশিক অনুপ্রস্থ হবে। রাইট অ্যান্সার হবে আংশিক অনুদৈর্ঘ্য ও আংশিক অনুপ্রস্থ হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 17 নম্বর। টেলিভিশন সম্প্রচারে অডিও সংকেত প্রেরণ করার কৌশল হলো কোনটি? এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার এক্সামে এই প্রশ্নটা আসে। তাহলে টেলিভিশন সম্প্রচারে অডিও সংকেত প্রেরণ করার কৌশল কোনটা? চারটে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে কম্পাঙ্ক মডুলেশন, অর্থাৎ ফ্রিকোয়েন্সি মডুলেশনের মাধ্যমে, অপশান বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, যখন সেতার এবং বাঁশিতে একই নোট বাজানো হয়, নোট কি? আগের দিন তোমাদের আমি ডিটেলসে বুঝিয়েছি, তাই আর যাচ্ছে না। যে সেতার এবং বাঁশিতে একই নোট যখন বাজানো হয় তখন উৎপাদিত ধ্বনি একে অপরের থেকে আলাদা, ডিফারেন্স থাকে বাঁশির আওয়াজ আর সেতারের আওয়াজ। তাহলে এর পার্থক্যটা কোন কারণে হয়ে থাকে? তীব্রতা, তীক্ষ্ণতা এবং গুণমানের ওপর, নাকি তীক্ষ্ণতা তীব্রতার ওপর, নাকি কেবলমাত্র তীব্রতার ওপর, নাকি কেবলমাত্র গুণের ওপর? রাইট অ্যান্সার কী হবে? অপশান ডি, একমাত্র হচ্ছে কোয়ালিটির ওপর, অর্থাৎ গুণমানের ওপর নির্ভর করেই পার্থক্যটা আমরা বুঝতে পারি। এবার তীক্ষ্ণতা কি, তীব্রতা কি, গুণমান কি, মানে পিচ, লাউডনেস, কোয়ালিটি, তোমাদের যদি এইগুলো সম্পর্কে ডিটেলসে জানতে হয় তাহলে পার্ট 2 ক্লাসটা তোমাদের করতে হবে সাউন্ড ওয়েভসের, যে ঠিক এর আগের পার্টটা তোমাদের যেখানে করেছি সেখানে তোমাদের ডিটেলসে এইগুলো আলোচনা করা হয়েছে, একদম এক্সাম্পল দিয়ে এবং তোমাদের গ্রাফিক্স দিয়ে। ওকে, তোমরা সেই ক্লাসটা করো, আগের ক্লাসটা, তোমরা এইগুলো সমস্ত ডিটেলসে ইনফরমেশান পেয়ে যাবে সেখানে। এই পিচ, লাউডনেস, কোয়ালিটি কাকে বলে, এক্সাম্পল এবং পিকচার সমেত। বোঝা গেল? অবশ্যই সেই ক্লাসটা করে নেবে, আমি আই বাটনে লিঙ্ক দিচ্ছি, বা তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করে নাও। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। লুসিয়েন্টের পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। যখন ফ্রিকোয়েন্সি বন্টন স্বাভাবিক হয় তখন এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে? তাহলে সেটা তখন কি হবে না, গড়, মোড এবং মাধ্যমা অভিন্ন হবে, ডিফারেন্ট থাকবে তাদের মধ্যে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 21 নম্বর। 100 ডেসিবেল শব্দের মাত্রার সাথে মিলবে, 100 ডেসিবেল শব্দের মাত্রার সাথে মিলবে কোনটি? শুধু শ্রবণযোগ্য শব্দ, মানে শ্রবণযোগ্য বলতে যেটা শুধুমাত্র অডিবেল সাউন্ড যেটাকে বলে থাকে। অপশান বি বলছে সাধারণ কথোপকথন, অপশান সি বলছে অশান্ত রাস্তা থেকে যে শব্দ, ওকে, অপশান ডি বলছে একটি মেশিনের দোকান থেকে যে আওয়াজ হয় সেটা। তাহলে 100 ডেসিবেল শব্দের মাত্রার সাথে মিলবে কোনটা? এটা হবে হচ্ছে অপশান ডি, নয়েজ ফ্রম এ মেশিন শপ, অর্থাৎ মেশিনের দোকান থেকে যে আওয়াজটা বেরোয় সেটা 100 ডেসিবেল শব্দের সমান। ওকে, বিভিন্ন বড় বড় যে কারখানাগুলো হয় সেখান থেকে যে আওয়াজগুলো আছে সেগুলো 100 ডেসিবেলের শব্দের সমান হয়ে থাকে। ওকে, এটা হবে রাইট অ্যান্সার। শব্দের তীব্রতার একক হচ্ছে বেল, 1 বেল সমান 10 ডেসিবেল। তোমাদের আগের দিন আমি বলেছিলাম 1 বেল সমান হচ্ছে তোমার 10 ডেসিবেল হয়। ওকে, এটা কিন্তু মনে রাখবে। শব্দের তীব্রতা 65 ডেসিবেল বা তার বেশি হলে তার শব্দ দূষণ ঘটায়। কিন্তু কত ডেসিবেলের বেশি? 65 ডেসিবেলের বেশি হলে শব্দ দূষণ ঘটায়, এইটা কিন্তু জানবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 22 নম্বর। টিভি সেট চালানোর জন্য নিচের কোন টিভি রিমোট কন্ট্রোল ইউনিট ব্যবহার করে? এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার এক্সামে রিপিট হওয়া একটা প্রশ্ন, যে টিভি সেট যখন চালানো হয়, মানে টিভির রিমোটের সাথে টিভির যে কানেকশানটা, কন্ট্রোল ইউনিটটা, সেটা ব্যবহার করে কোনটা? আলোক তরঙ্গ, শব্দ তরঙ্গ, মাইক্রোওয়েভ, নাকি রেডিও তরঙ্গ? এটা রাইট অ্যান্সার কী হবে? এটা রাইট অ্যান্সার হবে অপশান ডি। ওকে, রেডিও তরঙ্গ, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার এখানে একটু কনফিউজ থাকে অনেকে, যে রেডিও তরঙ্গ আনসার হবে নাকি ইনফ্রারেড রেডিয়েশন আনসার হবে। এখানে একটু বোঝার আছে বিষয়টা। বেশিরভাগ রিমোট কন্ট্রোলগুলো ইনফ্রারেড রেডিয়েশন ব্যবহার করে, বেশিরভাগ রিমোট কন্ট্রোলগুলো। ইনফ্রারেডের বাংলা হচ্ছে অবলোহিত রশ্মি। ওকে, এই ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি ব্যবহার করে থাকে বেশিরভাগ রিমোট কন্ট্রোলগুলো, এটার মাধ্যমে সংকেতটা পাঠায়। কিন্তু কিছু কিছু আবার রিমোট আছে যেখানে কিন্তু রেডিও ওয়েভ, মানে রেডিও তরঙ্গও কিন্তু ব্যবহার করা হয়। তাই তোমরা অপশানটা দেখবে, অপশানের ভেতর যদি তোমার রেডিও ওয়েভ থাকে তাহলে রেডিও ওয়েভ আনসার করবে, যদি ইনফ্রারেড রেডিয়েশন থাকে তাহলে ইনফ্রারেড করবে। ওকে, দুটো কোনো সময়তেই থাকে না, কোনো সময় যদি ইনফ্রারেড এবং রেডিও দুটো থাকে তাহলে তোমরা ইনফ্রারেডটা করবে। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাবে। এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা এক্সামে কিন্তু আসে, রিপিটেড প্রশ্ন এটা। চলো পরবর্তী প্রশ্ন। লুসিয়েন্টের প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। আর আগের ক্লাসগুলো তোমরা করবে, আর ক্লাসটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয় এবং আমি অনেকটা মোটিভেট হই নেক্সট ক্লাসগুলোকে আনার জন্য। অবশ্যই তোমরা একটু শেয়ার করবে, তোমাদের শেয়ারের উপরে নির্ভর করছে নেক্সট ক্লাসগুলো। ওকে, নিচের কোন বিবৃতিটি সঠিক নয় বলেছে? এই ইজ নট কারেক্ট, এই লাইনটা ভালো করে দেখে আনসার করবে। সঠিক নয় কোনটা সেটা বলতে হবে চারটে অপশানের মধ্যে। এর মধ্যে সঠিক নয় অপশান সিটা। আর্দ্রতা বাড়ার সাথে সাথে বাতাসে শব্দের বেগ কমে যায়,
আগের দিন তোমাদের এই বিষয়গুলো নিয়ে একদম ডিটেলসে আলোচনা করেছি, এর সম্পর্কগুলো নিয়ে আগের দিন পুরো ডিটেলসে ক্লাস করানো হয়েছে। আগের ক্লাসটা দেখো, সেখানে অনেক ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। ওকে, তাই আর্দ্রতা বাড়ার সাথে সাথে বাতাসের সবচেয়ে বেগ যে কমে যায় এটা অবশ্যই ভুল, এটা ঠিক নয়, এটার বেগ বেড়ে যায়। ওকে, তাই কমে যায় যেহেতু বলেছে, তাই এটা সঠিক নয়। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করতে হবে। দুটো বিবৃতি দিয়েছে। একটি জিও স্টেশনারি স্যাটেলাইট আনুমানিক 10,000 কিমি উচ্চতায় হয়। আর 2 নম্বর বিবৃতি বলছে সঙ্গীতের যে FM ট্রান্সমিশন থাকে একটি খুব ভালো মানের, কারণ বায়ুমণ্ডলীয় বা মানুষের তৈরি শব্দ যা সাধারণত ফ্রিকোয়েন্সি তারতম্য হয় সামান্য ক্ষতিও করতে পারে। মানুষের তৈরি শব্দ কিন্তু অনেকটা ক্ষতিও করতে পারে। এই দুটো যে দিয়েছে, দিয়ে বলছে উপরে দেওয়া বিবৃতির মধ্যে কোনটা সঠিক, 1 সঠিক, 2 সঠিক, নাকি 1, 2 দুটোই সঠিক, 1, 2 দুটোই সঠিক, নাকি 1, 2 কোনোটাই সঠিক নয়। রাইট অ্যান্সার হবে অনলি 2 সঠিক। ওকে, এই 2 নম্বর। তাহলে কোন অপশানে আছে? অপশান সি আছে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। শব্দের তীব্রতা বা প্রাবল্য নির্ভর করে কিসের ওপর? লাউডনেস যেটা আছে, সাউন্ড, সেটা কিসের ওপর নির্ভর করে বলতে হবে। শব্দের তীব্রতা বা প্রাবল্যটা কিসের ওপর নির্ভর করে? বেগ, প্রশস্ততা, তীক্ষ্ণতা, নাকি তরঙ্গ দৈর্ঘ্যের ওপর? এটা রাইট অ্যান্সার হবে অপশান বি, প্রশস্ততার ওপর, অ্যাম্প্লিটিউডের ওপর নির্ভর করে। ওকে, মানে বিস্তার, প্রশস্ততা বা বিস্তারও বলতে পারো এটাকে। তোমাদের এই ফ্রিকোয়েন্সি, অ্যাম্প্লিটিউড, পিচ, এইগুলো সম্পর্কে ডিটেলসে জানতে গেলে তোমাদের ফার্স্ট পার্টের ক্লাসটা করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জেনে রাখবে, শুধু এইটুকুন বলে দিচ্ছি, তোমাদের এই ছবিটা দিয়েও আমি সেখানে তোমাদের বুঝিয়েছিলাম কোনটাকে ওয়েভ লেন্থ বলে, তরঙ্গ দৈর্ঘ্য, আর কোনটাকে অ্যাম্প্লিটিউড বলে। এই যে একটা ফ্রিকোয়েন্সি একটা ওপর থেকে নিচের দিকে নামছে, মানে এই যে বেড়ে যাওয়া অংশটা হচ্ছে অ্যাম্প্লিটিউড, বা এইদিকে যে কমে যাচ্ছে একদম এই অংশটা, এই দিকটাকেও অ্যাম্প্লিটিউড বলা হয়ে থাকে। ডিটেলসে জানতে তোমরা ফার্স্ট পার্টের ক্লাসটা করো, ওখানে তোমরা পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিতে শব্দের গতি সর্বাধিক? এটা রাইট অ্যান্সার কী হবে বলো? এটা রাইট অ্যান্সার হবে উড, অর্থাৎ কাঠে। 4টে অপশানের মধ্যে কাঠে হবে হচ্ছে সবচেয়ে বেশি। ওকে, এবার তোমাদের একটু ইনফরমেশান জানিয়ে রাখি, শব্দের গতি কঠিনে সবচেয়ে বেশি হয়। ওকে, তারপর তরলে হয়, তারপর গ্যাসে হয়। তার মানে হচ্ছে কঠিনে সবচেয়ে বেশি হবে, তারপর তরলে, তারপর হচ্ছে গ্যাসে। পরপর যদি তোমাকে সাজাতে দেয় তাহলে এইভাবে, কঠিনে কিন্তু সবচেয়ে বেশি। আর শব্দ শূন্য মাধ্যমে ভ্রমণ করতে পারে না, এটা জেনে রাখবে। আর এই যে উড যেটা আছে, উডে হচ্ছে সাউন্ড, উডে মানে কাঠেতে স্পিড অফ সাউন্ড কত? 3,300 থেকে 5,000 মিটার পার সেকেন্ড। ওকে, এটা মনে রাখবে। আর জল যেটা আছে, এই জলেতে শব্দের গতি প্রতি সেকেন্ডে প্রায় 1480 মিটার। এই দুটো ইম্পর্টেন্ট এক্সামে প্রশ্ন আসে, তাই তোমাদের জেনে রাখতে হবে। মিটার পার সেকেন্ডে স্পিড অফ সাউন্ড কত? তোমাদের দেখবে সেকেন্ড পার্টে যে ক্লাসটা দিয়েছিলাম সেখানে তোমাদের একটা চার্ট দিয়েছিলাম, ওই চার্টটা যারা মুখস্থ করে রাখবে তারা কিন্তু সমস্ত প্রশ্নের আনসারগুলো করতে পারবে। স্পিড অফ সাউন্ডের একটা চার্ট দিয়ে দিয়েছিলাম আমি। আগের দিনের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, করে নাও, ওখানে অনেক ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। মানবদেহের অভ্যন্তরীণ গঠনের দৃশ্যায়নের জন্য নিযুক্ত কম্পিউটেড টোমোগ্রাফি দ্বারা নিচের কোনটি ব্যবহার করা হয়? তাই কম্পিউটেড টোমোগ্রাফি দ্বারা ব্যবহার করা হয় কোনটা? এক্স-রে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করতে হবে। দুটো বিবৃতি দিয়েছে। কি বলছে? ছোট দৈর্ঘ্যের একটি বাঁশি কম কম্পাঙ্কের তরঙ্গ উৎপন্ন করে। 2 নম্বর বিবৃতি বলছে শব্দ শুধুমাত্র অনুদৈর্ঘ্য ইলাস্টিক তরঙ্গ আকারে পাথরে ভ্রমণ করে। এবার দিয়ে বলছে দুটো বিবৃতি কোনটা সঠিক বলতে হবে। এটা হচ্ছে অপশান সি রাইট অ্যান্সার হবে, অর্থাৎ অনলি 2 বিবৃতিটা, কেবলমাত্র 2 নম্বর বিবৃতিটা হচ্ছে সঠিক। শুধুমাত্র অনুদৈর্ঘ্য ইলাস্টিক তরঙ্গ আকারে পাথরে ভ্রমণ করে, এটা সঠিক। তো কোন অপশান আছে? অপশান সি এতে 2 অনলি করা আছে। ওকে, তাই এটা সঠিক হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, পিচের বাংলা হচ্ছে তীক্ষ্ণতা। এই তীক্ষ্ণতা হলো সংবেদন বা অনুভব যার উপর নির্ভর করে। ওকে, সংবেদন বা অনুভব যার উপর নির্ভর করে তীক্ষ্ণতা। তাহলে তীক্ষ্ণতা কিসের ওপর, তীক্ষ্ণতার অনুভবটা কিসের ওপর নির্ভর করে? এটা নির্ভর করে কম্পাঙ্কের ওপর, অর্থাৎ ফ্রিকোয়েন্সির ওপর। এটাও তোমাদের ডিটেলসে জানতে ফার্স্ট পার্টের ক্লাসটা করবে, সেকেন্ড পার্টটা নয়, ফার্স্ট পার্টটা, সেখানে তোমাদের এই বিষয়টা সম্পর্কে ডিটেলসে বলা আছে। ওকে, এটা সম্পর্কে ডিটেলসে জানতে তোমরা সেকেন্ড পার্টের ক্লাসটা করবে, সেখানে পিচ সম্পর্কে ডিটেলসে বর্ণনা করা হয়েছে, সেখানে তোমাদের ভেঙে বলা আছে জিনিসটা। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, লুসিয়েন্টের যখন আলোক তরঙ্গ বায়ু থেকে কাঁচে যায়, এই মাধ্যমগুলো তোমাদের আমি করিয়েছিলাম ফার্স্ট পার্টেতেও, যে একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যখন যাচ্ছে, অর্থাৎ বায়ু থেকে কাঁচে যাচ্ছে। ওকে, তাহলে আলোক তরঙ্গ বায়ু থেকে কাঁচে যায়, তখন প্রবাহিত চলকগুলি কি হবে? তাহলে এর চলকগুলি কোনটাকে এফেক্টেড করবে? তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগকে। ওকে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 31 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করো। 4টে তোমাদের বিবৃতি দিয়েছে, দিয়ে বলছে কোনটা সঠিক। নিচে অপশান দিয়েছে, সেই অনুযায়ী বলতে হবে। এটা হচ্ছে 3 and 4 সঠিক। কোন অপশানে আছে? অপশান ডি এতে। অর্থাৎ 3তে বলা হয়েছে বেতার তরঙ্গ দ্রুত দোদুল্যমান বৈদ্যুতিক স্রোত দ্বারা উৎপাদিত হয়।
এটা সঠিক। আর হচ্ছে 4 নম্বর বিবৃতিটা সঠিক। অতিরিক্ত গতিশীল যানবাহন শনাক্ত করতে পুলিশ প্রতিফলিত ছোট রেডিও ওয়েভ ডপলার প্রভাব ব্যবহার করে। ওকে, ছোট ছোট যে ডপলার প্রভাব বা ডপলার এফেক্ট যেগুলো থাকে সেগুলো পুলিশ কি করে না যানবাহন শনাক্ত করতে ব্যবহার করে। এগুলো এই দুটো হচ্ছে সঠিক তোমাদের। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 32 নম্বর, নিচের কোন ধরনের কাঁচ অতিবেগুনি রশ্মিকে কাটতে পারে? এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বারবার এক্সামে বিভিন্নভাবে আসে। তাহলে কোন ধরনের কাঁচ হচ্ছে অতিবেগুনি রশ্মিকে কাটতে পারে? সোডা গ্লাস, জেনা গ্লাস, পাইরেক্স গ্লাস নাকি ক্রোকেস গ্লাস? রাইট আনসার কি হবে? ক্রোকেস গ্লাস। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আর একটু জেনে রাখবে। এই ক্রুক্স গ্লাস বা ক্রোকেস গ্লাসটা হলো এক ধরনের কাঁচ যাতে প্রধানত সোডিয়াম অক্সাইড ও সিলিকা থাকে। এই দুটো জিনিস থাকে বলেই এটা অতিবেগুনি রশ্মিকে কাটতে পারে। যেটা সূর্য থেকে আসা ক্ষতিকারক ইউভি অর্থাৎ আল্ট্রাভায়োলেট যে রশ্মি এটা তীব্রভাবে শোষণ করে নিতে পারে। সেই জন্য সানগ্লাসে এই কাঁচটাকে ব্যবহার করা হয়। এইভাবেও প্রশ্ন আসে, 4টি অপশান থাকে, শুধু প্রশ্নটা চেঞ্জ করে দেয় যে সানগ্লাসে কোন কাঁচ ব্যবহার করা হয়ে থাকে। এই ক্রোকেস বা হচ্ছে ক্রুক্স গ্লাসটা মানে কাঁচটা ব্যবহার করা হয়ে থাকে। নামটা ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, প্রদত্ত চিত্র একটি দীর্ঘ স্ট্রিংয়ের সাথে দেখা যায়। এই ছবিটা তোমাদের দিয়েছে, লুসিয়েন্টই তোমাদের ছিল এই প্রশ্নটা। তা এইটা বলছে তরঙ্গ দৈর্ঘ্য উৎপন্ন হয় যখন, তাহলে কোন জোড়া পয়েন্টে একই পর্যায়ে আছে, মানে সেম ফেজে আছে কোন দুটি জোড়া পয়েন্ট সেটা বলতে হবে। এটা অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ বি আর জে। দেখো এই পয়েন্টটা এর সমজোড়াতে কে আছে? জে আছে। ওকে, তাই এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করতে হবে। 3টে বিবৃতি দিয়েছে, দিয়ে বলছে কোনটা সঠিক। এটা হচ্ছে 1, 2 এবং 3 তিনটেই সঠিক, মানে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এক্স রে অনুপ্রস্থ তরঙ্গ বৈশিষ্ট্য দেখায়। এক্স রে নির্দিষ্ট ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করতে পারে এবং 0.1 অ্যাংস্ট্রম, এই চিহ্নটাকে বলা হয় অ্যাংস্ট্রম। এই 0.1 অ্যাংস্ট্রমের এক্স রশ্মিগুলোকে 0.2 অ্যাংস্ট্রমের চেয়ে কঠিন হয়ে পড়ে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, বাতাসের চেয়ে কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে শব্দের বেগ বেশি তীব্রতার সাথে শোনা যায়, সেটা কেন যায় সেটা বলতে হবে। এই প্রশ্নটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা রাইট আনসার হবে অপশান এ। CO2 এর ঘনত্ব বাতাসের চেয়ে বেশি বলে এর তীব্রতার সাথে সেটা মানে জোরে শোনা যায় সেটা বাতাসের চেয়ে। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের লিস্ট 1 এবং লিস্ট 2 দিয়েছে, দিয়ে তোমাদের ম্যাচ করতে হবে। কোডটা তোমাদের দিয়েছে, দিয়ে ম্যাচ করে কোনটা রাইট আনসার হবে বলতে হবে। অপশান বি হয়ে যাবে তোমার রাইট আনসার, অর্থাৎ এ এর সাথে 4 অর্থাৎ রেডিও ওয়েভ যেটা আছে সেটার সাথে তোমার এইটা হবে 10⁻⁹ - 10⁻7 মিটার। ওকে, তারপরে হবে বি এর সাথে 5 অর্থাৎ আল্ট্রাভায়োলেট ওয়েভ যেটা আছে সেটার সাথে হবে এইটা 10⁻⁹ - 10⁻7 মিটার। আর তোমার ভিজিবল লাইটের সাথে হবে এটা 4 × 10⁻⁷ × 10⁻⁷। ওকে, এটা হবে। আর হচ্ছে এক্স রে যেটা আছে এই এক্স রের সাথে হবে তোমার 2 নম্বরটা 10⁻11 - 10⁻9 মিটার। ওকে, ক্লিয়ার হলো? এই 3 নম্বরটা কারোর সাথে ম্যাচ করছে না। ওকে, তোমাদের 5টা দিয়েছে, এদিকে 4টে দিয়েছিল, এটা ম্যাচ করে বলতে হবে কোনটা সঠিক। তাহলে অপশান বি ম্যাচ করছে, তাই অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, এক্স রে প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করতে হবে। এক্স রে সম্পর্কে 3টে বিবৃতির মধ্যে কোনটা সঠিক? 3টেই সঠিক। পদার্থ দ্বারা শোষিত হলে তারা তাপ উৎপন্ন করে। দ্রুত চলমান ইলেকট্রন একটি ধাতব লক্ষ্যবস্তুতে আঘাত করলে এগুলো তৈরি হয়। তারা অ্যালুমিনিয়ামের পাতলা শীট দিয়ে প্রবেশ করতে পারে। এক্স রশ্মি সম্পর্কে 3টে বিবৃতি সঠিক। তাই প্রশ্ন কিন্তু খুবই স্ট্যান্ডার্ড, এই প্রশ্নগুলো এক্সামে আসে। চলো পরবর্তী প্রশ্ন, একটি তরঙ্গের কম্পাঙ্ক কত যার সময়কাল 0.5 সেকেন্ড? তার মানে সময়টা যদি 0.5 সেকেন্ড হয় তাহলে তরঙ্গের কম্পাঙ্ক কত হতে পারে? এটা 20 হার্জ হবে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পাশে তোমাদের সলিউশনটা দিয়েছি আমি, মানে ফ্রিকোয়েন্সি এফ অর্থাৎ ফ্রিকোয়েন্সি সমান হচ্ছে 1/t। ওকে, তাহলে 1/t হলে তার মান কত হবে? 20 হার্জ হচ্ছে, তাই অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই ক্যালকুলেশনটা তুমি যদি জেনে রাখো, এই ফ্রিকোয়েন্সি সমান 1/t, তাহলে কিন্তু এরকম ধরনের প্রশ্নগুলো আনসার করতে পারবে। এগুলো রেলের প্রশ্নতে বেশি আসে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করতে হবে। এই দুটো বিবৃতি দিয়েছে, দিয়ে বলছে কোনটা সঠিক। এটা হচ্ছে অনলি ওয়ান, শব্দ তরঙ্গ হলো ইলাস্টিক তরঙ্গ, সাউন্ড ওয়েভস আর ইলাস্টিক ওয়েভ, এটা হচ্ছে তোমার সঠিক। চলো পরবর্তী প্রশ্ন, একটি কম্পনশীল দেহ দ্বারা উৎপাদিত শব্দের বেগ পরিবর্তিত হয়। এই 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক? এটা অপশান বি সঠিক, মাধ্যমটির ঘনত্বের বিপরীতের জন্য। ওকে, মানে একটি কম্পনশীল দেহ দ্বারা উৎপাদিত শব্দের বেগ মাধ্যমটির ঘনত্বের বিপরীতে পরিবর্তিত হয়। এই লাইনটা মনে রাখবে, তাহলে এই প্রশ্নটা সহজে বুঝতে পারবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, একটি কণা সরল সুরেলা গতি সঞ্চালন করছে, এর মোট শক্তির সমানুপাতিক হবে কোনটি? এটা হবে গতির প্রশস্ততার বর্গের ওপর। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ওকে,
তাহলে বোঝা গেল। তাহলে তোমাদের আজকে তোমাদের আমি এই 48টা প্রশ্ন তোমাদের করালাম। নেক্সট আরেকটা পার্ট আসবে, সেই পার্টেতে তোমাদের কভার করে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণটা। অনেক প্রশ্ন আছে, তাই অল্প অল্প করে তোমাদের আমি করিয়ে দিচ্ছি পার্ট সেটে। ওকে, আর কিছু ইনফরমেশান তোমাদের লুসিয়েন্টে ছিল, সেই ইনফরমেশানগুলো তোমাদের এখানে দিয়ে রেখেছি। যেমন হচ্ছে মার্ক সংখ্যা, সংঘাত তরঙ্গ এবং হচ্ছে তোমার বো ওয়েভস, এই তিনটে তোমাদের লুসিয়েন্টের ডেসক্রিপটিভে রয়েছে। এই তিনটে ইনফরমেশান তোমরা জেনে রাখবে, নোট করে রাখবে, তোমাদের কাজে দেবে। মার্ক সংখ্যা, সংঘাত তরঙ্গ আর হচ্ছে ধনুক তরঙ্গ কোনটাকে বলছে, যেটাকে বো ওয়েভ বলা হয় থাকে। এটা কি বলো তো, এটা হচ্ছে সমুদ্রে একটি মোটর বোট বা বলতে পারো জাহাজ, মুখের দিকটা দেখবে কি থাকে, এরকম ছুঁচালো টাইপের থাকে না? সমুদ্রে যে বোটগুলো চলে বা বড় বড় জাহাজগুলো, মুখের দিকটা এরকম ছুঁচালো টাইপের থাকে। তাহলে এই ছুঁচালো টাইপের মুখটা কি করে, জলটাকে কেটে সামনের দিকে এগিয়ে চলে। তাই এই যে শব্দের চেয়ে দ্রুত যখন ভ্রমণ করছে এই বোটটা, তখন জলের পৃষ্ঠে শক তরঙ্গের মতো তরঙ্গ উৎপন্ন হয়। এই তরঙ্গগুলিকে বো ওয়েভ বলে। ওকে, এই বো ওয়েভটা থেকে কিন্তু প্রশ্ন আসে, একটু জেনে রাখবে। বোঝা গেল? তাহলে আজকে তোমাদের এইটুকুনি ছিল আজকের পার্টে। নেক্সট পার্টে তোমাদের কভার করে দেওয়ার চেষ্টা করবো সাউন্ড ওয়েভসটা। তার ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে দিতে ভুলো না বন্ধুদের মাঝে। অবশ্যই শেয়ারটা করো। তোমরা যদি ক্লাসগুলো কন্টিনিউ করতে চাও অবশ্যই তোমরা শেয়ার করবে ক্লাসটা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।